সম্মানিত দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা। সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখে আসি পত্রিকাগুলো শিরোনাম। প্রথম আলো, টাকা চাওয়ার তদন্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জ্বালানি তেল আমদানির উৎস বাড়াতে চায় সরকার, মধ্যপ্রাচ্য সংকট। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনে প্রধানমন্ত্রী। সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকার বিষয়ে সিদ্ধান্ত আজ। যুগান্তর, যুদ্ধ বন্ধের কৌশলে ইসরায়েল যুক্তরাষ্ট্র, খোঁজা হচ্ছে পিছু হটার পথ, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। ফ্যামিলি কার্ড উদ্বোধনকালে প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরব না। সরকারের হুঁশিয়ারির পরও তৎপর সংঘবদ্ধ চক্র, চলছে নীরব চাঁদাবাজি। চাঁদাবাজি নিয়ে তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী। সমকাল, যুদ্ধের সময়সীমা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। ফ্যামিলি কার্ড পেলেন 37,000 নারী। সংরক্ষিত মহিলা আসন, ছাত্রী সংস্থার সাবেক নেত্রীরা জামায়াতের তালিকায়, এনসিপিকে বাড়তি আসন দেবে না। অর্থনীতি না নৌশক্তির বিপর্যয়, কোনটা নেবেন ট্রাম্প? বিশ্লেষণ। ইত্তেফাক, যুদ্ধের জেরে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগবে, তবে প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরব না প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নে দেশব্যাপী ফ্যামিলি কার্ড উদ্বোধন। তেহরানে আবারও রাতভর দফায় দফায় বিমান হামলা। কালের কণ্ঠ, বিমানে 4 ভুয়া পাইলট, চালু হলো ফ্যামিলি কার্ড। বাংলাদেশ প্রতিদিন, সেই উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জামায়াত আমির, সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি। ফ্যামিলি কার্ডের যুগে দেশ, 4 কোটি পরিবারের কার্ড পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের ঘোষণার পর জ্বালানি তেলে দরপতন। আমাদের সময়, ইরান যুদ্ধের শেষ কবে? আমরা প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরে যাব না প্রধানমন্ত্রী। ঈদের আগেই নারীর হাতে স্বাধীনতার শক্তি। মানবজমিন, দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, তেহরান বলছে সিদ্ধান্ত আমাদের। ভোটের কালি না শুকাতেই ফ্যামিলি কার্ড। প্রসিকিউটরের কোটি টাকা ঘুষ চাওয়া নিয়ে তোলপাড়, 15 দিনের মধ্যে তদন্ত শেষ হবে। যুদ্ধের জেরে 367 ফ্লাইট বাতিল। আমার দেশ, ইরানের প্রতিরোধে দিশেহারা ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংঘাতে ট্রাম্পের বিরুদ্ধে পুতিনের জয়। জয় দিন, বাংলাদেশি জাহাজ আটকাবে না ইরান। জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই প্রতিমন্ত্রী। কালবেলা, জুলাই প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 11 আসামির 9 জনই পলাতক। চিফ প্রসিকিউটর ঘুষের অভিযোগ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। খবরের কাগজ, ইরানের প্রতিরোধের মুখে যুদ্ধ হবে হরমুজ ঘিরে, দখল নেব ট্রাম্প, তেল রপ্তানি হতে দেব না ইরান। দিনকাল, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য প্রধানমন্ত্রী। আজকের পত্রিকা, তেলে পশ্চিমাদের কাবু করতে চাইছে ইরান। আলোচনা নাকচ করে দীর্ঘ যুদ্ধের পথে ইরান। যুদ্ধের রীতি টানতে ট্রাম্পকে পরামর্শ উপদেষ্টাদের। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না প্রধানমন্ত্রী। রূপালী বাংলাদেশ, নেতানিয়াহু কি জীবিত? ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার করতোয়া কথা রাখলেন তারেক রহমান, দিলেন ফ্যামিলি কার্ড, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড। পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, শেষ শিরোনামের আগের শিরোনাম পড়ছিলাম নেতানিয়াহু কি জীবিত। বাংলাদেশের জনমনে, মানুষের মধ্যে, হাটে মাঠে ঘাটে এই একটা জিজ্ঞাসা আছে, একজন কূটনৈতিক প্রতিবেদক হিসেবে আপনার কাছে জানতে চাওয়া। এটা যুদ্ধের যে যখন খবর আসে তখন সেটা অ্যাকুরেট খবর কোনোভাবেই আসে না। নেতানিয়াহু কি জীবিত কি মৃত সেটা অ্যাকুরেটলি কারো পক্ষে বলা মুশকিল, যতক্ষণ না ওনারা নিজেরা স্বীকার করছেন বা কিছু বলছেন। তবে গতকালকে পর্যন্ত যে সমস্ত খবর বেরিয়েছে সেখানে নেতানিয়াহু জীবিত কি না সেই প্রশ্ন এসছে, যেহেতু ওনাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। এটা যুদ্ধের একটা সাধারণ কৌশল, যে সাধারণত যুদ্ধ চলাকালে টপ লিডার যাকে বলা হয়, মানে এখানকার সেন্টার অফ গ্র্যাভিটি, যার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়, সেরকম সেন্ট্রাল লিডাররা সাধারণত বড় ধরনের কোনো লিডার না হলে, যেমন ট্রাম্প, উনি হয়তো প্রকাশ্যে থাকতে পারেন, তার নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরালো। কিন্তু নেতানিয়াহু, যিনি ইরানের খুব কাছাকাছি
আছেন সেখানে তার হয়তো নিরাপত্তার জন্য উনি হয়তো হাইড আউটে আছেন। তবে কালকেও তো উনি কথা বলেছেন এবং যারা নেতানিয়াহুর পক্ষের অর্থাৎ ইসরায়েলি বা আমেরিকান পক্ষ কেউ তো বলে নাই যে উনি মারা গেছেন। তাকে দেখা যাচ্ছে না। এটা হতে পারে যে তিনি হয়তো কৌশলগতভাবে গোপনে আত্মগোপনে আছেন, সাধারণভাবে এটাই মনে করা যায়। আর যদি উনি মারা গিয়ে থাকেন তাহলে তো এতদিন এটা প্রকাশ করার কথা ছিল। সেরকম করে বলছিলাম যুদ্ধের ইতি টানতে চাইছেন ট্রাম্প। সেটা অবশ্য ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। কারণ যুদ্ধটা যেমন সহজ মনে করেছিলেন ট্রাম্প এবং নেতানিয়াহু, সেই যুদ্ধটা এতটা সহজ হচ্ছে না। যেটা মনে করা হয়েছিল যে এটা আমি একটু আগে যেটা বললাম যে একটা যুদ্ধের কেন্দ্রে যিনি থাকেন অপোজিশনে, যার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়, তাকে হত্যা করার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে, যেমন সাদ্দাম হোসেন, যেমন গাদ্দাফির ক্ষেত্রে ঘটেছে। কিন্তু এইখানে কিন্তু ইরানিয়ানরা সেই তাদের যে প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পরেও তারা পরাজয় স্বীকার করে নাই। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ওনার ছেলে, মেজো ছেলে মোজতবা খামেনিকে তারা নতুন এই ধর্মীয় নেতা বা শীর্ষ নেতা তারা মানে নিযুক্ত করেছে নিয়মান অনুযায়ী। এবং তাদের হাতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে, প্রত্যেকটা জায়গায় তারা পাল্টা হামলা করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে। সেটা একটা নিরাপত্তামূলক ব্যবস্থা। আমেরিকানরা যেভাবে হামলা করছে সেটা হলো বিমান হামলা। আমেরিকা বা ইসরায়েল তারা দুইটা এক পক্ষ, তো তারা এখানে বিমান হামলা করছে। বিমান হামলা করে একটা ধ্বংসযজ্ঞ সাধন করা সম্ভব। কিন্তু ইরানের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে ইরানের মধ্যে মানুষের মধ্যে যে একটা বিভাজন রাজনৈতিক ছিল, সেটা আরও দৃঢ় হয়ে গেছে এবং দৃঢ় হওয়ার কারণে ওনারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং যত হামলা করছে ওরা আরও বেশি প্রতিরোধ, বড় শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। সুতরাং এতে বোঝা যাচ্ছে যে যুদ্ধটা এত সহজে শেষ হবে না, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো এই যুদ্ধের ফলে সারা বিশ্বব্যাপী এমনকি আমেরিকার উপরেও অর্থনৈতিক যে চাপটা পড়েছে, এটা একটা বড় ধরনের চাপ, যেটা যুদ্ধ বন্ধের জন্য একটা প্রয়োজন হয়ে পড়েছে। একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি হলো তেল সমৃদ্ধ অঞ্চল, বিশেষ করে ইরান, কাতার, সৌদি আরব, গালফের সব দেশ, আরব আমিরাত, এগুলি তেল সমৃদ্ধ অঞ্চল। তো তেল যে জায়গা যে পথ দিয়ে আসে সেটা হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী সম্বন্ধে আপনাদের জানা আছে যে 160 কিলোমিটার দীর্ঘ এবং যেটা ওমান এবং ইরানের মাঝখান দিয়ে এসেছে, যে কারণে এই পথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ মানে 20% তেল চলাচল করে। এই প্রণালীটার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের হাতে, বিকজ এটা ইরানের পাশ দিয়েই গেছে। এবং যেটা সবচেয়ে সরু জায়গা সেটা 33 কিলোমিটার, প্রতি 3 কিলোমিটারের লেন আছে। এটা এদিকে যায় এদিকে আসে জাহাজগুলি। এখন জাহাজগুলি যুদ্ধের কারণে চলাচল করতে পারছে না, যে কারণে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশেও একটা জ্বালানি সংকটের আশঙ্কা করা হচ্ছে, কারণ জাহাজ আসতে পারতেছে না। কারণ আমরা কাতার থেকে তেল আমদানি করি, সৌদি আরব থেকে তেল আমদানি করি, এলএনজি আমদানি করি, এগুলি আসতে পারতেছে না। এই কারণে আমরা এখন শেষ পর্যন্ত ইন্ডিয়ার থেকেও ডিজেল আমদানি, যেটা বন্ধ করেছিল অন্তর্বর্তী সরকার, সেটা নোমালীগড়ের যে পাইপলাইন, এটা এক সময় তো আমরা ট্রেনের ওয়াগন দিয়ে তেল আসতো ইন্ডিয়া থেকে, এই ডিজেল যেটা, কিন্তু এরপরে গত সরকারের আমলে এটা পাইপলাইন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন, নোমালীগড় রিফাইনারি আছে ইন্ডিয়াতে, আসাম রাজ্যে, সেখান থেকে আমাদের বাংলাদেশের পার্বতীপুরে যে ডিপো আছে, সেই ডিপোতে এই ডিজেল আসা সম্ভব হচ্ছে। তো ইরানের সাথে ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে এখানে বছরে আমরা 1,80,000 টন তেল মানে ডিজেল আমরা আমদানি করতে পারি। কিন্তু সমস্যাটা হলো পাইপলাইন ক্যাপাসিটি এবং আমাদের রিজার্ভার ক্যাপাসিটি, সেটা 10,000 টন গতকালকে এসেছে, সেটা দিয়ে পরিপূর্ণ। সুতরাং এটা শেষ হইলে পরে আবার নতুন করে আসবে। যদি পাইপলাইন থাকে তো এটা দ্রুত আনা যাবে। কিন্তু আমাদের চাহিদাটা ক্রমশ বাড়ছে, কারণ প্রতি মাসে যেখানে 16টার মতো জাহাজ আসার কথা, তেলবাহী জাহাজ মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে কাতার থেকে, সেখানে এখন পর্যন্ত এই মাসে এসেছে 6টা। সুতরাং এখানে কেউ
হরমুজ প্রণালীর এই ভয়াবহতার মধ্যে কেউ বের করতে চাচ্ছে না। যদিও ইরানিয়ান অ্যাম্বাসেডারের সাথে বাংলাদেশের এই সরকারের যে কথাবার্তা হয়েছে, তারা বলেছে বাংলাদেশের জাহাজকে তারা বাধা দেবে না, কিন্তু প্রশ্ন হলো ভয় ভীতির কারণে আপনি জাহাজই পাবেন কি না, সেটাও একটা সংকট। কিন্তু সংকট কিন্তু সর্বগ্রাসী। তেল না পাওয়া, আজকে পেট্রোল পাম্পগুলিতে যে ধরনের প্যানিক সৃষ্টি হয়েছে, এটা তো একটা দৃশ্যমান ব্যাপার। আচ্ছা, আমরা শেষ দিকে চলে এসেছি। জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামীকাল। আজ দুই দলের এই সংসদীয় দলের বৈঠক, সরকারি এবং বিরোধী। জাতীয় সংসদের অধিবেশন কালকে সকাল 11টার সময় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এবং এটা প্রথম অধিবেশন। যে নির্বাচন হলো শেখ হাসিনার আউস্টারের পরে, সেই নির্বাচনের পর এটা প্রথম অধিবেশন। এই অধিবেশনে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। একটা হইল যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন। আর প্রথম কথা হলো একটা বিষয় একটু সিদ্ধান্ত এখন নেবে যে সাধারণত এই যে উদ্বোধনী অধিবেশনে স্পিকার, বিদায়ী স্পিকার যিনি থাকেন আমাদের হিসেবে শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করার কথা, কিন্তু তিনি তো এখন পাওয়া যাচ্ছে না তাকে, তিনি আত্মগোপনে আছেন। সুতরাং এখানে কে সভাপতিত্ব করবে, এই বিষয়গুলি আজকে সংসদীয় কমিটির বৈঠক আছে, আপনি বললেন সরকারি দল এবং বিরোধী দলের, তারা নানা বিষয়ে আলোচনা করবেন। এখানে সংসদ নেতা নির্বাচন, তাদের স্পিকার কি হবে সেটাও সেখানে নির্বাচিত হবে। এখানে মঈন খান হবে না ওসমান ফারুক হবে না অন্য কেউ হবেন, সেটাও নির্বাচিত হবে। সুতরাং অনেকগুলি বিষয় এখানে আজকে সংসদীয় পার্টির বৈঠকে হবে এবং কালকে যে বৈঠকটা শুরু হবে, শুরুতেই শোক প্রস্তাব থেকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে রাষ্ট্রপতির ভাষণ, পৃথক কথা আছে দুই পক্ষেরই। হ্যাঁ, রাষ্ট্রপতির ভাষণ দেবেন এবং রাষ্ট্রপতির ভাষণ এখন আবার বিরোধী দল যেহেতু তারা এই রাষ্ট্রপতিকে অতটা মানে করে না, সেই হিসেবে তারা এই ভাষণে থাকবে কি না বা ভাষণের উপর আলোচনায় অংশ নেবে কি না, এই সব কিছু রয়েছে। যেমন বিশেষ করে সবচেয়ে বড় উত্তেজনাকর পরিস্থিতি আছে, যে শপথটা বিরোধী দল নিয়েছে সংবিধানের ব্যাপারে, মানে সংস্কার পরিষদের যে শপথ নিয়েছে, এটা তো সরকারি দল নেয় নাই, সংবিধানে নাই এই কথা বলে। এই নিয়েও একটু মত পার্থক্য আছে। তো আমার মনে হয় যে আগামী যে সংসদের যে অধিবেশন কালকে যেটা শুরু হচ্ছে, এই অধিবেশনটা যথেষ্ট উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে এবং এটা বাংলাদেশের মানে এখানে একটা বিরোধী দলটাও বেশ শক্তিশালী, এখন 70-80টার মতো সিট আছে। সরকার দলে যদি অ্যাবসলিউট মেজরিটি, তারা ইচ্ছা করলে সংবিধান সংশোধন করতে পারে, 200 আসন আছে 2/3, কিন্তু বিরোধী দলও শক্তিশালী। সুতরাং আমি মনে করি অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে যেটা সাবস্টেন্সিয়াল আলোচনা এই সংসদে হইতে পারে, সেটা হলো এই যে যুদ্ধের যে অভিঘাত বাংলাদেশের উপর আসতেছে, সেটা কিভাবে মোকাবেলা করা হবে এবং সামনে যেহেতু ধন্যবাদ মাসুদ করিম আপনাকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।